হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে ভিশন এডুকেশনে স্বাগত। আমি সন্দীপন স্যার। লাস্ট ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম সেট 1 কিসের উপরে, স্ট্যাটিক জিকে। অর্থাৎ আজকে আমরা সেট 2 আলোচনা করব স্ট্যাটিক জিকেরই প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। অর্থাৎ পুলিশের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে ধরনের কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আলোচনা করব, সঙ্গে তার রিসেন্ট যে সমস্ত আরো আপডেট যেগুলো প্রয়োজন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন সেই সময়ে যেগুলো এসেছে সেগুলো আরেকটু বর্তমান সময়ে বা আগামী দিনে কি ঘটছে, এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো আমরা এখানে আলোচনা করব। ওকে, তো এবার দেখো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটা ভালো করে দেখো, এটা আমাদের কোন সময় এসেছে। এটা হলো 2023-এর কেপি কনস্টেবলের একটা কোশ্চেন। কি কোশ্চেনটা দিয়েছে দেখো, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? খুব ইজি কোশ্চেন, কিন্তু এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমত, এই যে ছত্তিশগড় রাজ্যের কথা আমরা বলছি, এই রাজ্যটা কবে তৈরি হয়েছে? মনে রাখবে 2000 সালে এই ছত্তিশগড় রাজ্য তৈরি হয়। এবং মনে রাখবে 2000 সালে নভেম্বর মাসে ভারতবর্ষের 3টে রাজ্য গঠন হয়েছিল। একটা হলো আমাদের ছত্তিশগড়, যেটা কোন রাজ্য ভেঙে হয়েছে? মধ্যপ্রদেশ। সেকেন্ড রাজ্য যদি বলা হয় ঝাড়খণ্ড রাজ্য, এবং থার্ড যদি বলি আমরা উত্তরাখণ্ড। তাহলে ঝাড়খণ্ড কোন রাজ্যকে ভেঙে হয়েছে? বিহারকে। আর উত্তরাখণ্ড যেটা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে উত্তরাখণ্ডে যেটা অংশটা পেয়েছি আমরা। তো উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। ছত্তিশগড় হলো, ছত্তিশগড় রাজ্যের যদি বলা হয় ক্যাপিটাল কি, তাহলে এইটা মনে রাখবে রায়পুর। ওকে, আর যদি বলা হয় ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি? রাঁচি। তো এগুলো হলো নতুন যে রাজ্যগুলোর কথা বললাম, যেগুলো 2000-এ তৈরি হয়েছে, তাদের ক্যাপিটাল গুলো। আর আমাদের এখানে কোশ্চেনটা দিয়েছে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? তাহলে অবশ্যই মনে রাখবে রায়পুর হলো এদের ক্যাপিটাল। আর কি এখানে সিতে একটা অপশন আছে ভোপাল। ভোপাল হলো, তাহলে মনে রাখবে মধ্যপ্রদেশ। কি বললাম? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল। এবার আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এটাও আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের মেন 2022-এর একটা কোশ্চেন। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যটা যে তৈরি হয়েছে সেটা আমাদের কোন রাজ্য থেকে ভেঙে এই রাজ্যটা তৈরি হয়? তো অবশ্যই সেটা মনে রাখবে, সেই রাজ্যের নামটা কি? বিহার। ওকে, এবং কবে হয়েছে? এই আগের কোশ্চেনেই বললাম কবে হয়েছিল, 2000 সালে এই রাজ্যটা তৈরি হয়। ঠিক আছে, এবার এখানে একটা কোশ্চেন হতে পারে ভারতের নবীনতম রাজ্য কোনটা? ধরো আগামী দিনে পুলিশের যদি তোমরা কোনো পরীক্ষা দাও, সেই পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে, ভারতের নবীনতম রাজ্য বা লেটেস্ট স্টেট। তাহলে অবশ্যই মনে রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে কোন রাজ্যটা তৈরি হয়েছে? তেলেঙ্গানা। সেটা কবে হয়েছে? 2014 সালে তেলেঙ্গানা রাজ্য জন্ম নেয় বা তেলেঙ্গানা রাজ্যটাকে গঠন করা হয়। তাহলে ভারতের লেটেস্ট স্টেট যদি বলি আমরা তেলেঙ্গানা। তাহলে এবার যদি কোশ্চেন হয় এই যে ঝাড়খণ্ড রাজ্য, এই ঝাড়খণ্ডের বর্তমান সিএম এর নাম কি? মনে রাখবে হেমন্ত সোরেন। কি নাম বললাম? হেমন্ত সোরেন। ইনি হলেন ঝাড়খণ্ডের বর্তমান সিএম। আরেকটা জিনিস মনে রাখবে, এই ঝাড়খণ্ডের যদি ক্যাপিটাল আমরা জানি রাঁচি। এবার ঝাড়খণ্ড আর রাঁচির কথা বলতে গেলে আমরা একজন মানুষের কথা এখানে আলোচনা করি, যিনি হলেন বিরসা মুন্ডা। দেখো এটা পরীক্ষায় কোশ্চেন দেয় এই টাইপের, তোমাকে কোনো স্টেডিয়ামের নাম বলে দেবে, তোমাকে কোশ্চেন করবে এই স্টেডিয়ামটা কোথায় অবস্থিত। তো সম্প্রতি বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম, কি বললাম? বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম যদি আমাদের কোশ্চেন করে এটা কোথায় তৈরি করা হয়েছে, তাহলে অবশ্যই মনে রাখবে উড়িষ্যার রৌরকেল্লাতে এই বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এটা অবশ্যই হকি খেলার জন্য গঠন করা হয়েছে। এবং লাস্ট ইয়ারে আমাদের যে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে, লাস্ট যে হকি ওয়ার্ল্ড কাপ, সেই হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে?
দুটো স্টেডিয়ামে হয়েছে, একটা কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর, আর একটা হলো বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম, কোথায় বললাম, রাউরকেল্লা, সেখানে অনুষ্ঠিত হয়। তাহলে এই বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোথায়, মনে রাখবে রাউরকেল্লা। কোথায় এটা, উড়িষ্যাতে অবস্থিত। আর বিরসা মুন্ডা তাহলে একজন বিখ্যাত মানুষ যার ইতিহাস সম্বন্ধে তোমরা সকলেই নিশ্চয়ই জানো। এবার দেখো পরের কোশ্চেনে আসবো। আচ্ছা, পরের কোশ্চেনে আসার আগে দেখো এখানে কি রয়েছে আমাদের এখানে, অর্থাৎ ভিশন এডুকেশনে মনে রাখবে আবাসিক ব্যাচে তোমার ভর্তি চলছে। অর্থাৎ আগামী দিনে যদি তোমরা মনে করো পুলিশের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবে, যারা দূরে থাকো তাদের জন্য আবাসিক এখানে কোচিং ব্যবস্থা রয়েছে। তোমরা ইমিডিয়েট যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে। এছাড়া মনে রাখবে 16 সেপ্টেম্বর থেকে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডির একটা স্পেশাল নতুন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা অবশ্যই যোগাযোগ করো, আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে এই হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করো। তোমাদেরকে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় এখান থেকে জানানো হবে। ওকে, পরের কোশ্চেনটা ভালো করে দেখো। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে, ছবিটা দেখো, ছবিটাও নিশ্চয়ই দেখতে পাবে কি রয়েছে এখানে। ছবিটাতে দেখতে পাচ্ছ এনএসই। এনএসই বলতে এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আমাদের কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত। দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত বলার আগে যদি বলা হয় এটা কবে তৈরি হয়েছে, 1992 সালে এটা তৈরি হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেখানে শেয়ার সংক্রান্ত বিভিন্ন কাজকর্মগুলো হয়ে থাকে। আর এটা কোথায় অবস্থিত, মুম্বাইতে এটা অবস্থিত। আরেকটা হয় বিএসই, যেটাকে আমরা বলি বোম্বে স্টক এক্সচেঞ্জ। কি বললাম, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে তৈরি হয়েছে, 1875 সালে। এটাও কোথায় অবস্থিত, মুম্বাইতে এটাও অবস্থিত। এখানে একটা কোশ্চেন হয় আমাদের পরীক্ষাতে দেয়, কোশ্চেনটা হলো দেখবে এই যে দালাল স্ট্রিট বলে একটা শব্দ আমরা ইউজ করি, বা দালাল স্ট্রিট বলে একটি শব্দ আমাদের বলা হয়, যে দালাল স্ট্রিটটা কোথায় অবস্থিত। এটা আমাদের বহু পরীক্ষার কোশ্চেন, যে দালাল স্ট্রিট কোথায় অবস্থিত। খুব ভালো করে একটা মাথায় রাখবে, এই যে দালাল স্ট্রিটের কথা আমরা বললাম, এই দালাল স্ট্রিট হলো অ্যাকচুয়ালি মুম্বাইতে, যেখানে বোম্বে স্টক এক্সচেঞ্জে বিএসই সঙ্গে যুক্ত দালাল স্ট্রিট, অর্থাৎ যেখানে আমাদের শেয়ার কেনা বেচা হয়ে থাকে। তাহলে দালাল স্ট্রিট কোথায়, তাহলে মুম্বাই বোম্বে স্টক এক্সচেঞ্জে যেখানে অবস্থিত। আরেকটা কোশ্চেন হতে পারে ওয়াল স্ট্রিট, এটা কোথায়, এটা মনে রাখবে নিউ ইয়র্কে অবস্থিত। খুব ভালো করে মাথায় রাখবে, একটা কি বললাম, একটাকে বললাম দালাল স্ট্রিট, আরেকটাকে বললাম ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট বললে নিউ ইয়র্কে, আর দালাল স্ট্রিট বললে মুম্বাইতে। আর এখানে তো বাদবাকি কোশ্চেনে বিষয়গুলো আলোচনা করলাম। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো ভালো করে, মানুষটির ছবিটি দেখো কে রয়েছে, ইনি অমর্ত্য সেন, একজন বিখ্যাত অর্থনীতিবিদ। কি বলেছে, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। যেটি আমাদের কোন পরীক্ষায় এসেছিল, যে কোশ্চেনটা এসেছিল 2022-এ ডাব্লিউবিপি কনস্টেবলের মেনের পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। তো কোশ্চেনটা ছিল অমর্ত্য সেন কোন বিষয়ের উপর বা কোন বিষয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিসের নোবেল, অর্থনীতির নোবেল। দেখো এখানে যেহেতু নোবেলের কথা বলছে, তো একটা কথা বলি। প্রথমত এই যে নোবেল প্রাইজের কথা আমরা বলছি, দেখো এই যে নোবেল প্রাইজের কথা যে উল্লেখ করলাম, এই নোবেল প্রাইজ কার নামে দেয়া হয়, মনে রাখবে স্যার অ্যালফ্রেড নোবেল, যার নামে এই পুরস্কারটা প্রদান করা হয়। কার নাম বললাম, স্যার অ্যালফ্রেড নোবেল। অর্থাৎ এই অ্যালফ্রেড নোবেলের নামে বর্তমানে নোবেল প্রাইজ দেয়া হয়। এবং এই নোবেল প্রাইজ কতগুলো সাবজেক্টের উপর দেয়া হয় বর্তমানকালে, মনে রাখবে 6খানা সাবজেক্টের উপর নোবেল প্রাইজ দেয়া হয়। বাট শুরুতে কিন্তু 6টা ছিল না। শুরুর দিকে মানে প্রথমে আমাদের যদি বলা হয় কতগুলো সাবজেক্টে দেয়া হতো, 5টা সাবজেক্টে। মানে
1 থেকে 1968 পর্যন্ত আমাদের 5টা সাবজেক্টে নোবেল প্রাইজ দেয়া হতো, এবং ইকোনমিক্সের নোবেলটা আমাদের কবে যুক্ত করা হলো? মনে রাখবেন 1969 থেকে ইকোনমিক্সের নোবেলটা দেওয়া শুরু হলো। তাহলে আমাদের যদি কোশ্চেন করে ইকোনমিক্সের নোবেল কবে থেকে দেওয়া হয়? 1969। আর শুরুতে কতগুলো ছিল? 5টা সাবজেক্ট। আরেকটা কোশ্চেন হয় নোবেল প্রাইজ আমাদের কত তারিখে দেওয়া হয়? তো অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ দেওয়া হয়, মনে রাখবে কত তারিখে, তাহলে মনে রাখবে 10th ডিসেম্বর নোবেল প্রাইজ দেওয়া হয়। কেন? স্যার অ্যালফ্রেড নোবেলে এটা হলো মৃত্যুদিন, সেই জন্য আমরা কত তারিখে এই পুরস্কারটা দিয়ে থাকি? প্রত্যেক বছর 10ই ডিসেম্বর। এবার আমরা নোবেল থেকে বাইরে বেরিয়ে গেলাম। এবার আমাদের যদি কোশ্চেন করে এই 10th ডিসেম্বর আমরা কি দিবস পালন করি? বহু পরীক্ষায় এসেছে কোশ্চেনটা যে 10th ডিসেম্বর আমাদের কি দিবস? তাহলে মনে রাখবে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। এছাড়াও এই 10 ডিসেম্বর দিনটাতে আমরা কি বললাম? নোবেল পুরস্কার প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়। কেন? এটা হলো স্যার অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন, ওই জন্য এই দিন এই পুরস্কারটা প্রদান করা হয়। ওকে, এবার আমরা চলে আসি আমাদের এই জায়গায় কিনা অমর্ত্য সেন কোন বিষয়ের জন্য, খুব ইজি কোশ্চেন, যেটাই আমাদের এই পরীক্ষায় দিয়েছিল। তাহলে কোন বিষয়ের জন্য হবে? তাহলে মনে রাখবে অমর্ত্য সেন কোন বিষয়ে পেয়েছিল? তাহলে আমাদের যদি বলা হয় অর্থনীতিতে এই পুরস্কারটা পেয়েছিলেন, অর্থনীতির নোবেল। আরেকটা জিনিস বলে দিই, এই অমর্ত্য সেন এখানে তো কোশ্চেন করেছে কোন সাবজেক্টে, তাহলে আমাদের যদি কোশ্চেন করে ইনি ইকোনমিক্সের নোবেল কবে পেয়েছে? 1998 সালে। 1998 সালে ইকোনমিক্সের নোবেল পান, এবং ঠিক তার পরের বছর মানে 1999 সালে এনাকে কি পুরস্কার দেওয়া হয়? ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়। তার মানে আমাদের যদি বলে কোশ্চেন যে অমর্ত্য সেন ভারত রত্ন কবে পেয়েছে, তাহলে মনে রাখবে 1999, আর ইকোনমিক্সের নোবেল পেয়েছে কবে? 1998 সালে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে? এটা আমাদের কোন পরীক্ষার কোশ্চেন? কেপি কনস্টেবল 2023-এর একটা কোশ্চেন কিনা কালবেলার যে উপন্যাস এর রচয়িতা কে? অপশনগুলো দেখো দিয়ে দিয়েছে। তাহলে এখানে আনসারটা কি হবে? তাহলে মনে রাখবে সমরেশ মজুমদার। কি? কালবেলা যে উপন্যাস তার লেখক। আর কি এখানে আরেকটা হতে পারে, দেখবে বিভিন্ন লেখকদের কিছু ছদ্ম নাম আমরা পড়ি, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বলি অনিলা দেবী, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা বলি, তারপরে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্ত, ঠিক আছে। তারপরে তোমার এই যে সমরেশ বসু, সমরেশ বসুকে কি বলা হয়? মনে রাখবে কালকুট। মানে এই সমরেশ বসুর যদি ছদ্মনাম যদি বলি তাহলে কি নাম বললাম? কালকুট। কার? সমরেশ বসু। আর এই কালবেলা উপন্যাসটি কে লিখেছেন? সমরেশ মজুমদার। ঠিক আছে। এছাড়া আরো প্রচুর বাংলা সাহিত্যে প্রচুর রাইটার আছে যাদের পেন নেম বা ছদ্মনাম আমাদের কিন্তু পরীক্ষায় দেয়, যেমন পরশুরাম, রাজশেখর বসু, এগুলো কিন্তু পড়তে হবে। আর তার পিকচারটা দেখো দেওয়া আছে এখানে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্য শৈলী অর্থাৎ ডান্স ফর্ম নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? কোন পরীক্ষার কোশ্চেন? ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের প্রিলিমিনারি 2020 এটা একটা কোশ্চেন কিনা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী। দেখো ভারতবর্ষে যদি আমাদের বলা হয়, ভারতবর্ষে ইন্ডিয়াতে ডান্স বললে এটাকে আমরা দু রকম বলে থাকি, দু রকমের নৃত্য আছে। একটাকে বলি ক্লাসিক্যাল ডান্স, আরেকটাকে আমরা বলি ট্রাইবাল ডান্স। ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স এবং ট্রাইবাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স যাকে বাংলায় আমরা কি বলি? শাস্ত্রীয় নৃত্য। আর ট্রাইবাল ডান্স এটাকে অনেকে ট্রাইবাল ডান্স বলে, অনেকে ফোক ডান্স বলে, অনেকে রিজিওনাল ডান্সও বলে থাকে, মানে আঞ্চলিক। মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন বিভিন্ন মানুষ বসবাস করি, তাদের যেমন পোশাক আলাদা,
তাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের কথা আলাদা, তাদের ফেস্টিভ্যাল আলাদা, তাদের মিউজিক আলাদা, তেমনি তাদের ডান্সটাও কিন্তু আলাদা। তো সেই কারণে এইটাকে আমরা বলি ট্রাইবাল ডান্স। এবং এটা বহু সংখ্যক, এটা অ্যাকচুয়ালি যদি বলি আমরা কতগুলো ট্রাইবাল ডান্স আছে এরকম কিন্তু বলা যাবে না। বাট যদি কোশ্চেন করে ক্লাসিক্যাল ডান্স কটা, নর্মালি আমরা যদি বলি ক্লাসিক্যাল ডান্স হলো আমাদের দেশে কটা, 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে। যেমন আমাদের কি কি, ভারতনাট্যম, তারপরে কত্থক, তারপরে কুচিপুড়ি, তারপরে মণিপুরি, তারপরে ওডিসি। ওকে, তাহলে কি কি বললাম, ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, মণিপুরি, ওডিসি। তাহলে 1 2 3 4 5, আর 3টে কি কি। আর যদি বলা হয় মোহিনী আট্টম, কথাকলি, তাহলে দেখো এখানে কতগুলো হলো, 1 2 3 4 5 6 7। এই 7টা অ্যাকচুয়ালি আগে ছিল অনেক দিন ধরে, বাট লাস্ট যেটা আমাদের অ্যাড হয়েছে সেটা কি মনে রাখবে, সর্বশেষ, এটাও পরীক্ষার কোশ্চেন, যে সর্বশেষ কোন নৃত্যটি ক্লাসিক্যাল ডান্স হিসাবে অ্যাড হয়েছে। আর এটা পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, নামটা বলে দিচ্ছে, দিয়ে বলছে এই ডান্সটা কবে ক্লাসিক্যাল ডান্স বলে ঘোষিত হয়েছে। তাহলে আগে ডান্সটার নাম বলি, ডান্সটার নাম হলো সাত্রিয়া। এটা কোন রাজ্যে, রাজ্যটার নাম মনে রাখবে আসাম। এরা কবে ক্লাসিক্যাল ডান্স বলে ঘোষিত হয়েছে, তাহলে মনে রাখবে 2000 সালে এদেরকে সঙ্গীত নাটক একাডেমি ক্লাসিক্যাল ডান্স বলে ঘোষণা করেছিল। ওকে, আর আমাদের দেশে এই যে সঙ্গীত নাটক একাডেমির কথা আমি বললাম, এরা কিসের উপরে কাজ করে, মনে রাখবে মিউজিক, ডান্স এবং ড্রামা, এই 3টে ফিল্ডের উপরে এই সংগঠন কাজ করে। তো কোনটা ক্লাসিক্যাল ডান্স কোনটা ট্রাইবাল ডান্স তার সিদ্ধান্ত কে নেবে, সঙ্গীত নাটক একাডেমি। কিসের উপর কাজ করে, মিউজিক, ডান্স এবং ড্রামার উপরে কাজ করে। তো এই সঙ্গীত নাটক একাডেমির মত অনুযায়ী আমাদের দেশে সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্স বলে ঘোষিত হয় কবে, 2000 সালে। এবার এখানে একটা পরীক্ষার কোশ্চেন দেয় যে কোন মানে কাদের বিচারে আমাদের দেশে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হলো 9টি। তার মানে এই যে 8টার কথা আমি এখানে লিখেছি ইয়েলো কালিতে, ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, মণিপুরি, ওডিসি, মোহিনীআট্টম, কথাকলি অ্যান্ড সাত্রিয়া, এদের সঙ্গে আরেকটা নৃত্য রয়েছে যেটাকে ভারতের কালচারাল মিনিস্ট্রি যারা ক্লাসিক্যাল ডান্স বলে থাকে, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি সেটাকে কিন্তু ট্রাইবাল ডান্স বলে। তো সেই নৃত্যটার নামটা কি, সেই নৃত্যটার নাম হলো ছৌ। কি নাম, ছৌ। তার মানে ছৌ যদি বলো, আমাদের মত মানে আমি বলার অধিকার নেই আমাদের মিনিং সঙ্গীত নাটক একাডেমি, এরা বলছে ছৌ হলো ট্রাইবাল ডান্স। আর এই সঙ্গীত নাটক একাডেমির মত অনুযায়ী ভারতে মোট কতগুলি ক্লাসিক্যাল ডান্স আছে, 8টা। তাহলে এবার যদি কোশ্চেন করে কোন সংস্থার বিচারে বা কাদের বিচারে ভারতে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা 9টা, তাহলে মনে রাখবে আমাদের দেশের কালচারাল মিনিস্ট্রির বিচারে ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হলো 9টি। ওকে, এবার আমি আমার কোশ্চেনে আসি। এখানে কোশ্চেনটা করেছে কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর নাম যেটা একটা গ্রামের নাম থেকে এসেছে। তো মনে রাখবে সেটার নামটা কি হবে, কুচিপুড়ি। ওকে, এই কুচিপুড়ি কোথাকার নৃত্য, অন্ধ্রপ্রদেশে, এটা একটা ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তাহলে কি বললাম, কুচিপুড়ি কোথাকার, অন্ধ্রপ্রদেশ, আর যেটাই একটি ভিলেজের নাম থেকে এসেছে। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের দেশের যদি বলা হয় ন্যাশনাল ডান্স কোনটা, তাহলে উত্তর আসবে এইটা, কোনটা, ভারতনাট্যম। এবার যাব আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কবে তৈরি হয়েছে, 1921, এবং পরবর্তীকালে এই ব্যাংকটারই আরেকটা নতুন নাম দেওয়া হয়েছে। তার আগে বলি এই কোশ্চেনটা আমাদের কোন পরীক্ষার কোশ্চেন, কেপি কনস্টেবল 2023-এ যেটা কোশ্চেনটা দিয়েছিল। তো এটা ইম্পেরিয়াল ব্যাংক কবে তৈরি হয়, 1921,
এবং পরবর্তীকালে 1955 সালে এটাকেই ন্যাশনালাইজড করা হয়েছিল কোন ব্যাংক নামে? মনে রাখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কি নাম? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে 1955 সালে এটাকে ন্যাশনালাইজড করা হয়। তাহলে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ারই তাহলে এখন বর্তমান নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোথায় এদের হেডকোয়ার্টার? এদের হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাইতে। এদের হেডকোয়ার্টার হলো মুম্বাই। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? যেটা আমাদের কোন পরীক্ষার কোশ্চেন? ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2022। তো সানি ডেজ যেটা কোন বিখ্যাত খেলোয়াড় যদি বলা হয়, মনে রাখবে সুনীল গাভাস্কারের আত্মজীবনী। এবার এখানে একটা কোশ্চেন হতে পারে, ভারতে ইনিও একজন বিখ্যাত ক্রিকেটার কপিল দেব। অনেকেই মহেন্দ্র সিং ধোনি বা গুন্ডাপ্পা বিশ্বনাথ সবাই বড় ক্রিকেটার, বাট কপিল দেবেরও একটি অটোবায়োগ্রাফি রয়েছে, সেইটা কি? স্ট্রেট ফ্রম দ্য হার্ট। মনে রাখবে, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। এটা কার? কপিল দেবের আত্মজীবনী। এবং কপিল দেবকে আমরা দুটো শব্দ ইউজ করে থাকি, একটাকে বলি পাঁজি, আরেকটাকে বলি হরিয়ানা হারিকেন। যেগুলো খেলোয়াড়দের যে পেন নেম, সেগুলো আমরা ওনার জন্য বলতে পারি। কার? কপিল দেবের। তার অটোবায়োগ্রাফির নামটাও বললাম। পরেরটা দেখো, ছবিটাও দেখো, কোশ্চেনটাও দেখো। আর এটা আমাদের কোন পরীক্ষায় এসেছে? কেপি কনস্টেবল 2023। এখান থেকে আমি দুটো কোশ্চেন বলবো, ছবিটা থেকে একটা কোশ্চেন, আর এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটাও আলোচনা করব। ভালো করে শুনবে। বলছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে? খুব ইজি কোশ্চেন, অনেকেই তোমরা পারবে। কবে? 1930 সালে। গুজরাটের সবরমতী আশ্রম থেকে অভিযানটা শুরু হয়েছিল, এবং এটা কবে? 1930 সালে যেটা হয়েছিল। কোন পরীক্ষা এসেছে বললাম, বাট আমার কোশ্চেনটা হলো এই ছবিটার দিকে তাকাও, খুব ইম্পর্টেন্ট একটা পিকচার। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ডান্ডি মার্চের যে ছবি বা ডান্ডি অভিযানের একটা ছবি, এই ছবিটা কে এঁকেছেন? তোমরা কেউ গেস করতে পারো? অবশ্যই উত্তর দিতে পারো। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে ছবিটা, এই ছবিটা ভারতের একজন বিখ্যাত পেইন্টার, যার নামটা কি? মনে রাখবে, নন্দলাল বোস। ভারতের একজন বিখ্যাত পেইন্টার নন্দলাল বোস অনেক ছবি এঁকেছেন, তাদের মধ্যে একটা বিখ্যাত ছবি ডান্ডি মার্চের একটা ছবি, সেই ছবিটা হলো কে এঁকেছেন? এই নন্দলাল বোস। ইনি কে? ভারতের একজন বিখ্যাত পেইন্টার নন্দলাল বোস। ঠিক আছে, এছাড়াও ইনি আরো ছবি এঁকেছেন, নিশ্চয়ই তোমরা ছোটবেলায় পড়েছো, তোমরা শুধু নয় আমিও পড়েছি, সহজ পাঠ বই। তো সেই সহজ পাঠ যে বই, সেই সহজ পাঠ বইয়ের যে ভেতরে যে ছবিগুলো আমরা দেখতে পাই, সেই ছবিগুলো কে এঁকেছে? এই নন্দলাল বোস ছবিগুলো এঁকেছেন। ঠিক আছে, তাহলে কি কি বললাম? এই ডান্ডি মার্চের যে ছবিটা গান্ধীজি, সেই ছবিটা এঁকেছেন নন্দলাল বোস, সঙ্গে সহজ পাঠ যে বই, সেই বইয়ের ছবিগুলো এঁকেছেন কে? নন্দলাল বোস। তাহলে নন্দলাল বোস কে? ভারতের একজন বিখ্যাত পেইন্টার। আর এই কোশ্চেনের উত্তর তো অলরেডি আমরা বলেছি। এবার আসি আমি পরের কোশ্চেনে। আচ্ছা, তার আগে আলোচনা করব পরের কোশ্চেন, তার আগে দেখো এখানে কিছু ইনফরমেশন রয়েছে। ইনফরমেশন কি? দেখো এখানে কিছু স্পেশাল প্র্যাকটিস ব্যাচ এবং কিছু অনলাইনে রিভিশন ব্যাচ দেখতেই পাচ্ছ তোমরা। অনলাইন রিভিশন ব্যাচ, এই যে অনলাইন রিভিশন ব্যাচ, এছাড়াও বিভিন্ন স্পেশাল প্র্যাকটিস ব্যাচ। এছাড়াও এখানে যদি তোমরা মনে করো যে অনলাইনে পড়াশোনা করবে, দূরে থাকো, আসতে পারছো না, কোনো রকম ভাবে মানে এখানে সম্ভব হচ্ছে না, তাহলে যদি তোমরা মনে করো অনলাইনে ভর্তি হবে, তো আমাদের যে অনলাইনে যে ডাব্লিউবিপি এবং কেপি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করো। কিসের জন্য? অনলাইন ডাব্লিউবিপি এবং কেপির যে স্পেশাল ব্যাচ, সেই ব্যাচে যে ভর্তি চলছে, তার বিভিন্ন যদি কোনো ইনফরমেশন তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো।
এবার দেখো, এবার আসি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত কোন ব্যক্তিকে ভারতে শেক্সপিয়ার নামে পরিচিত। এবং এই কোশ্চেনটা আমাদের কি পরীক্ষায় এসেছে ভালো করে দেখো। এটা হলো ডাব্লিউবিপি জেল পুলিশ মেল ফিমেল ওয়ার্ডার প্রিলিমিনারি পরীক্ষা 2019-এ যেটা হয়েছিল সেই পরীক্ষার এটা কোশ্চেন। তো কাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার, তাহলে মনে রাখবে কাকে বলি, কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। বিখ্যাত একজন মানুষ কালিদাস, তাকেই আমরা ভারতের শেক্সপিয়ার বলে থাকি। নেক্সট কোশ্চেন দেখো, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, এবং এটা কোন পরীক্ষা, কেপি কনস্টেবল 2023-এর কোশ্চেন। তো এই যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পশ্চিমবঙ্গে কোন জেলা, বর্তমানে পশ্চিম বর্ধমান, কিন্তু পশ্চিম বর্ধমান তো বছর কয়েক আগে তৈরি হলো, তার আগে তো এটা বর্ধমান জেলাই ছিল। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে পশ্চিম বর্ধমানকে ভেঙে মানে বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব আর পশ্চিম দুটো তৈরি করা হয়েছে, তাহলে এই ভাঙাটা কবে হয়েছে, তাহলে মনে রাখবে 2017 সালে, অর্থাৎ এপ্রিল 2017-তে আমাদের এইটা ভাঙা হয়েছে। কি ভাঙা হয়েছে বললাম আবার মনে রাখবে, জেলাটাকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ দুখানা নতুন জেলা তৈরি করা হচ্ছে, একটা পূর্ব বর্ধমান আর একটা পশ্চিম বর্ধমান। এবং মনে রাখবে পশ্চিম বর্ধমানে সদর শহর বা ডিস্ট্রিক্ট টাউন যদি বলা হয়, তাহলে ডিস্ট্রিক্ট টাউন কোথায়, তাহলে মনে রাখবে আসানসোল। আর পূর্ব বর্ধমানে বর্ধমান, সেটা হলো আমাদের সদর শহর। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল, চিত্তরঞ্জন যে লোকোমোটিভ ওয়ার্কার্স পশ্চিমবঙ্গের কোন জেলায়, তাহলে এটা হবে পশ্চিম বর্ধমান। পরেরটা কি বলেছে, বলছে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়। এটা আমাদের ডাব্লিউবিপি এবং লেডি কনস্টেবলের পরীক্ষায় 2020-তে এই কোশ্চেনটা দিয়েছিল। তো এখানে অপশনগুলো দেখো, 2014, 2013, 2012, 2011। তো অ্যাকচুয়ালি এইটা আমাদের ঘোষিত হয় 2013 সালের মার্চ মাসের 8 তারিখে, কারণ 8ই মার্চ আমরা জানি আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, যেদিন এটাকে ঘোষিত হয়। আর অক্টোবর মাসে 2013-তে এটা তোমার প্রজেক্টটাকে চালু করা হয়। উদ্দেশ্যটা কি, কন্যাশ্রী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ, এটা বাংলার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা অল্প বয়সী মেয়েদের জন্য, যারা স্কুলে পড়াশোনা করে। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হলো যে সমস্ত বাড়ি পুয়ার ফ্যামিলি বা গরিব পরিবার, যারা আর্থিক অনটনের জন্য মেয়েকে পড়াশোনা করাতে পারে না, এর ফলে কি হয়, তাদের অর্থের অভাবের জন্য মেয়ে স্কুলে যায় না, ফলে মেয়েকে অল্প বয়সে বিবাহ দিয়ে দেওয়া হয়। তো এই ধরনের ড্রপ আউট স্টুডেন্টদেরকে আটকানোর জন্য বা স্কুল ছুট স্টুডেন্ট কমানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটাকে চালু করে। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো যাতে মেয়েরা ড্রপ আউটের সংখ্যা কমে, প্লাস যাতে মেয়েদেরকে অল্প বয়সে যে তাদের যে বিবাহ হয়ে যায়, বিশেষ করে 18 বছরের বয়সের নিচে এই বিবাহটাকে আটকানোর জন্য, এটাও বলতে পারো সরকারের এটা একটা পদক্ষেপ। সেই দুটো মানে ড্রপ আউটের সংখ্যা প্লাস 18 বছরের কম বয়সী মেয়েদের যাতে বিয়ে না হয়, তার জন্য এই প্রজেক্টটা চালু করা হয়েছে। কি নাম, কন্যাশ্রী। আর এই প্রজেক্টে বছরে যেমন অ্যানুয়ালি একটা অ্যামাউন্ট প্রদান করা হয়, এবং একটা বেশ কিছু মানে একটা অ্যামাউন্ট দেয়া হয় একবারে, যে অ্যামাউন্টটা হলো 25,000 টাকা, যেটা আগামী দিনে মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কারটা মানে এই প্রজেক্টটা চালু করেছে। আর পুরস্কারের কথা যেটা আমি বলতে গেলাম, সেটা হলো এই কন্যাশ্রী প্রকল্পকে মনে রাখবে ইউনাইটেড নেশন তারাও কিন্তু স্বীকৃতি দিয়েছে, তারাও কিন্তু পুরস্কৃত করেছে কন্যাশ্রী প্রজেক্ট। মানে কন্যাশ্রী শুধু এরকম নয় রাজ্যে, এটা কিন্তু বিশ্বব্যাপী এটার কিন্তু প্রচার পেয়েছে এই প্রজেক্ট। তো এটা কবে চালু হয়েছে, 2013 সালে এটা আমাদের চালু হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়। তো এটা আমাদের কোন পরীক্ষার কোশ্চেন, কেপি কনস্টেবল 2023। তাহলে মনে রাখবে কারা জয়লাভ করেছিল, আর্জেন্টিনা। আশা করি এটা সবাই পারবে। তো এই আর্জেন্টিনা এবছরে আমাদের আরেকটা টুর্নামেন্ট জয়লাভ করলো, সেটা কি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টের মধ্যে আমরা বলতে পারি, সেটা হলো কোপা আমেরিকা কাপ।
কোপা আমেরিকা কাপ, এটাও তোমার আর্জেন্টিনা জিতলো। কোপা আমেরিকা কাপ কতবার? তৃতীয়বারের জন্য জিতলো। সরি, বিশ্বকাপটা তৃতীয়বারের জন্য জিতলো, আর কোপা আমেরিকা কাপ জিতলো মনে রাখবে 16 বার জিতেছে কোপা আমেরিকা কাপ। কারা? আর্জেন্টিনা। ঠিক আছে, আর এটা গেল আমাদের কোন ইয়ারে বলেছে? কাতারে যেটা হয়েছিল 2022-এ কাতারে হয়েছে। আর যদি কোশ্চেন করে এই যে আমাদের দেখো, আর আমাদের যদি কোশ্চেন করে 2026-এ এই ফুটবল ওয়ার্ল্ড কাপ অ্যাকচুয়ালি কাতারে যেটা হয়েছিল কতগুলো দেশকে নিয়ে? 32 খানা দেশকে নিয়ে। বাট 26-এ যেটা হবে 48 খানা দেশকে নিয়ে। কোথায় হবে? ইউএসএ, তারপরে মেক্সিকো, আরেকটা হলো কানাডা। এই 3টে দেশ মিলিয়ে হবে। যেহেতু দেশের সংখ্যা বাড়বে, খেলার সংখ্যাও বাড়বে। এছাড়াও 2030-এ যদি বলে কোথায় হবে, তাহলে মনে রাখবে মরক্কো, তারপরে তোমার স্পেন। ঠিক আছে, মরক্কো, স্পেন আর পর্তুগাল, এই 3টে দেশ মিলিয়ে হবে। ইভেন্টগুলো আমি বলছি। আর কি এদিকে লিখলাম 2034-এ যদি বলি কোথায় হবে, নেক্সট যদি বলা হয় 2034, 2034-এ এই খেলাটা কোথায় হবে? সৌদি আরব। তার মানে আগামী 26, 30, 34 কোথায় হবে উল্লেখ করলাম। পরেরটা দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি তোমার যুক্ত করা হয়েছে? তাহলে মনে রাখবে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কত? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুটি শব্দকে যুক্ত করা হয়। পরেরটা দেখো কি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম উপরাষ্ট্রপতির নাম কি? এবং এটা কোন পরীক্ষার কোশ্চেন? WBP অ্যান্ড লেডি কনস্টেবল পিলির পরীক্ষা 2020। তো মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট টাইম কোন উপরাষ্ট্রপতি হয়েছেন যিনি একজন মহিলা, এবং আফ্রিকান আমেরিকান প্লাস এশিয়ান আমেরিকান ফার্স্ট কোন ওমেন যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি হয়েছেন, তার নামটা কি? মনে রাখবে কমলা হ্যারিস। ছবি দেখতে পাচ্ছ। আর ওদের যদি বলি প্রেসিডেন্ট কে আছে, তাহলে মনে রাখবে জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট। কোথাকার? ইউএসএ প্রেসিডেন্ট। তারপরে কি বলেছে, ক্যাডি। এই ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটাও আমাদের কোন পরীক্ষা কোশ্চেন? কেপি কনস্টেবল 2023। তো ক্যাডি শব্দটি হলো গলফ। যেমন এবছরে বিসিএস এর মেনের কোশ্চেন ছিল পাহেলবান। পাহেলবান শব্দটি কোন খেলার সঙ্গে? এটা আমি তোমাদের কাছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে পাহেলবান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। এটা উত্তর আমি বলবো না, তোমরা এটা কমেন্ট করবে, আমি অপেক্ষায় থাকলাম। এবার দেখো, আজকে আমার যে আলোচনা আমি তোমাদের সঙ্গে করলাম স্ট্যাটিক জিকে সেকেন্ড পার্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং যদি তোমাদের কোনো ডাউট বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এই যে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি পরিমাণে, এবং লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো, বাই, টাটা।